নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের আবার একটি নতুন পর্বে আমরা স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছেন যে বাংলাদেশে যা যা ঘটছে সেগুলো নরেন্দ্র মোদী নিজে থেকে যা ডিসিশন নেবে সেটাকেই স্বাগত জানাবেন। এরপর কি হবে সেই নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অরিন্দম দা। নমস্কার অরিন্দম দা। নমস্কার। আপনাকে আবার আমরা একটা আলোচনায় স্বাগত জানাই। অরিন্দম দা, আমাকে একটু বলুন যে ডোনাল্ড ট্রাম্প, বিশ্বায়ন, বিশ্ব রাজনীতি, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী খুব রিসেন্ট সাক্ষাৎ করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়েও আলোচনা হয়েছে। সেখানে যে ধরনের অরাজকতা চলছে, আমাকে একটু বলুন যে হঠাৎ করে ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশ নিয়ে কেন ফ্রি হ্যান্ড খেলতে দিলেন? ভালো প্রশ্ন। বিশ্ব রাজনীতিতে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকার নিয়ে বিশ্ব রাজনীতির পার্সপেক্টিভে বহুদিন ধরেই বহু লোক খুব উৎসুকভাবে তাকিয়েছিল যে কি কি এখানে আলোচনা হতে যাচ্ছে বা কোন কোন বিষয় নিয়ে একটা ডাইরেকশন বা একটা নির্দেশিকা পাওয়া যাবে। তো এর মধ্যে বাংলাদেশের যে ইস্যু সেটি আশা ছিলই, কারণ ওনার নির্বাচিত হয়ে যাওয়ার পর যে 2.5 মাসের যে সময় আছে সেই সময় ডোনাল্ড ট্রাম্প একাধিক টুইট করে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপর যে অকথ্য নির্যাতন শুরু হয়েছে এর উপর উনি স্পেসিফিক কমেন্ট দিয়েছিলেন এবং উনার যে ভোট রাজনীতিও তো সম্পূর্ণভাবে বেশ বাংলাদেশ এবং হিন্দু রিলেটেড একটা ভোট রাজনীতি হয়েছিল। হ্যাঁ, এবং তারপর আরেকটি বিষয় হচ্ছে যখন সে দেশের সিকিউরিটির প্রধান হিসেবে তুলসী গাবার্ড উনার যখন সিলেকশন হয় তখনও বাংলাদেশ সম্পর্কে তুলসী গাবার্ডের কাছ থেকেও কিছু কিছু স্টেটমেন্ট এসেছিল। তো এই বিষয়ে আসতোই এবং সে বিষয়ে এসেছেই। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যখন বাংলাদেশ নিয়ে আমেরিকার কি আগামীতে কি ধরনের দিশা আসতে চলেছে আমেরিকান প্রশাসনের, এটি নিয়ে যখন প্রশ্ন হয় তখন ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্নকে উড়িয়ে দেন এবং উড়িয়ে দিয়ে বলেন যে উনার ব্যাপারে এই বাংলাদেশের ইস্যুতে ভারত এটি অনেকদিন ধরেই এটি নিয়ে তারা কাজ করছে এবং এখনো আমি মনে করি যে নরেন্দ্র মোদী এই ইস্যুকে সামলানোর জন্য বেস্ট পারসন বা যোগ্যতম ব্যক্তি। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তো তারপর যা হয় আর কি, সারা পৃথিবীতে এটি নিয়ে একটি প্রচন্ড হালচাল তৈরি হয় যে এরকম আমেরিকার ভূখণ্ডে বসে অন্য একটি দেশ সম্পর্কে এক দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে উনি বলতে পারেন যে উনি সবকিছু দেখবেন, আমরা কিছু দেখছি না। এটা তো এটি যদি আমাদের আলোচনা করতে হয় আমাদের একটু পিছনে যেতে হবে। আমরা সবাই মোটামুটি এই ইতিহাস জানি যে ভারতের আমেরিকার মূল শত্রু দেশ কিন্তু বাংলাদেশ নয়। তাদের মূল যাদের সাথে তাদের প্রতিযোগিতা বিভিন্ন দিকে, আর্থিক দিক দিয়ে প্রতিযোগিতা, প্রতিরক্ষার দিক দিয়ে প্রতিযোগিতা, সেটি হচ্ছে চীন, চায়না। রাশিয়া একসময় ছিল, কিন্তু এখন যেহেতু রাশিয়া
ইউক্রেন যুদ্ধে খুব বেশি রকম তার মধ্যে জড়িয়ে ছিল, এটিতে রাশিয়া কিন্তু এখানে সেকেন্ড স্টেক হোল্ডারের কাজ যে রোল প্লে করছিল। মূল ব্যাপার হচ্ছে এই তাইওয়ান বা চীন সাগরে যে চাইনিজ নেভির ক্রমাগত আনাগোনা বা এদেরকে চোখ রাঙানো, এবং চায়নার প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে মিসাইল ম্যান কিম জং উন নর্থ কোরিয়ার তার পেশি আস্ফালন, এটিতে চায়নাই যে সব জায়গায় যে চায়না থেকে সবকটি সুতো চায়নার কাছে গিয়ে বাঁধা হয়ে থাকছে, এটি আমেরিকা খুব ভালো করেই জানতো। এবং এই চায়নার যে এদিককার বাড়বাড়ন্ত, সেদিক দিয়ে দেখতে গেলে বঙ্গোপসাগর কিংবা আরব সাগর কিংবা ভারত মহাসাগর কোনো জায়গাতেই যদি আমি দেখি, আমেরিকার ভারত মহাসাগর হয়তো একদম ভিতরের দিকে কিছু বেস রয়েছে, কিন্তু বঙ্গোপসাগর বা আরব সাগরের মধ্যে কিন্তু আমেরিকার সেরকম কোনো বেস ছিল না। আচ্ছা, সেটা কি সেন্ট মার্টিন পরে আসছে। তো তখন আমাদের বাইডেনের প্রশাসন চলছে। প্রথমে বাইডেনের প্রশাসনের কাছে বাইডেন প্রশাসনের কাছ থেকে ভারতে এই বিষয়ে যদি ভারতে একটি অপারেটিং বেস পাওয়া যায় ভারতের সমুদ্র তট বরাবর, এটির জন্য তারা কিছু কিছু আলোচনা করতে আসে। তো মোদি বা আমাদের এস জয়শঙ্করের কাজের আমরা যে ধারা দেখেছি, ওনারা যে চট করে বাইরের কোনো শক্তিকে আমাদের দেশে অপারেট করতে দেবেন না আমাদের ভৌগোলিক সীমার মধ্যে, এটা বলবার অপেক্ষা রাখে না। তো খুব পোলাইটলি বা খুব ভালোভাবে আমেরিকাকে বলে দেওয়া যায় না, এটা আমাদের জন্য হবে না। তো তখন যখন তারা দেখলো যে এই অবস্থা, তখন তারা এই একই জিনিস নিয়ে তারা বাংলাদেশের কাছে পৌঁছায়। এবার আসছি তোমার কথায়, যে তুমি যে বললে যে সেন্ট মার্টিনের কথা। প্রথমে বাংলাদেশের কাছে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে একটি বেস চায়, যে এই বেস থেকে আমরা অপারেশন করবো এবং চায়না কি করছে এই এর উপর যোগাযোগ, এর উপর আমরা আমাদের সংযোগ রাখবো বা আমরা দেখবো যে কি কি হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলে দেওয়া খুব জরুরি, যখন এই মণিপুরের যে আমাদের যে গন্ডগোল হচ্ছে, এই মণিপুরের গন্ডগোল ঘটানোর পিছনেও যে ভারত যে না বলেছিল আমেরিকাকে, সেটি কিন্তু বহুলাংশে দায়ী। কারণ অর্থাৎ মণিপুরের, আপনি বলতে চাইছেন মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোতে মার্কিন ইন্ধন আছে, চৈনিক ইন্ধন নেই? 100 বার মার্কিন ইন্ধন আছে। 100 বার মার্কিন ইন্ধন আছে এই কারণে যে মণিপুরের চার্জ ফাউন্ডেশন প্রচন্ড, তারা পরাক্রমী একটি অর্গানাইজেশন, এবং এদের যে টাকা, সেই টাকা কিন্তু মোটামুটি ইউএস এইড, যেটি এখন কিছুদিন আগেই নিষিদ্ধ করেছেন এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প মিলে, ইউএস এইড এবং জর্জ সোরসের প্রচুরাংশে ইন্ধন ছিল মণিপুরকে অশান্ত করে রাখার জন্য। আচ্ছা, আমি এই জর্জ সোরসের কথা বললেন বলে একটু আমি বলছি, ইন্টারফেয়ার করছি। সোরসের ছেলে খুব রিসেন্টলি বোধহয় ইউনিসের সঙ্গে দেখা করেছে, তো এটাও কি কিছু ভারত বিরোধী ইন্ধন তৈরি করার জন্য হচ্ছে? ক্রোনোলজিতে যখন পড়বে পরপর কি হচ্ছে বুঝতে পারবেন। তো ফিরে আসি, ভারত না করলো যে যুক্তরাষ্ট্রের কোনো মিলিটারি বেস আমরা ভারতের ভৌগোলিক সীমার মধ্যে করতে পারবো না। আমেরিকার গালে একটি প্রচন্ড 82 শিক্ষার থাপ্পড় পড়লো, তারা মনে মনে প্রচন্ডই বিরক্ত হলো এবং তারা এই প্রতিশোধ পরায়ণ হয়ে তারা এই ইউএস এইড এবং জর্জ সোরস ফাউন্ডেশন ডিপ স্টেটকে কাজে লাগিয়ে মণিপুরকে অশান্ত করতে শুরু করলো। এবং মণিপুরে একটা সময় হলো দেখেছি, আজ থেকে 1.5 বছর 2 বছর আগে, এই কুকি এবং মেইতি এদের মধ্যে যে সংঘর্ষ, এবং তারপর যে ক্রমাগত আমাদের যে বিপক্ষ রাজনৈতিক দল যেগুলি, সেগুলি সমানে তারা পার্লামেন্টকে একদম স্তব্ধ করে দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, মণিপুর এসব নিয়ে ভারত বেশ খানিকটা ভুগেছে বা ভুগছে, এখনো ভুগছে খানিকটা। হয়তো এখন এই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। গ্রামের দিকে আমার কাছে যা খবর আছে, গ্রামের দিকে মেইতিদের অবস্থা খুব খারাপ ওখানে, কারণ তাদের কাছে টাকা নেই, যে টাকাটা কুকিদের কাছে আসছে, কারণ সেখানে হচ্ছে ড্রাগস, এবং সেখানে কুকিরা রীতিমতো বন জঙ্গল জ্বালিয়ে দিয়ে তারা ডিমান্ড করছে আফিম চাষ করতে দেওয়া হয়। কারণ তাদের মূল যেটা আগ্রহের ব্যাপার সেটি হচ্ছে ইলিগাল ড্রাগস ট্রেড, মানে মাদক দ্রব্যের কারবার এবং বেআইনি অস্ত্রের কারবার। এটিও আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখবো একটু পরে।
তো যাই হোক, ফিরে আসি আবার কারেন্ট টপিকে। যখন ভারত না করলো, মণিপুর অশান্ত হয়ে রয়েছে, এই অবস্থাতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার তখন চলছে। আমেরিকায় সেম প্রপোজাল নিয়ে শেখ হাসিনা সরকারের কাছে পৌঁছায় এবং পৌঁছে তাদেরকে বলে যে আমার এরকম একটা চাই, চীনের যে বাড়বাড়ন্ত আছে এটিকে দেখবার জন্য তোমার ভৌগোলিক সীমার মধ্যে আমাকে বেস স্থাপন করতে দাও। এবং হাসিনাও তখন বলে দেন যে না, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, এখানে কোনো বিদেশি রাষ্ট্রের বেস আমরা এখন অব্দি করিনি, আমাদের স্বাধীনতার পর থেকে আমরা এখানে করতে দেবো না। এই যে কাজ, এই নেগোসিয়েশন করছিলেন একজন আমলা মার্কিন প্রশাসনের, তার নাম হচ্ছে ভিক্টর নিউল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, তো ভিক্টোরিয়া নিউল্যান্ড, সরি ভিক্টোরিয়া নিউল্যান্ড, হ্যাঁ উনি মহিলা একজন। হ্যাঁ, তো ভিক্টোরিয়া নিউল্যান্ড কিন্তু তখন ভিক্টোরিয়া নিউল্যান্ডকে মোটামুটি একটা কথা বলা হয়, ডাকিনি, মানে মানে উনি গ্রাস করেন সব, রাক্ষসী। তো যাই হোক, ভিক্টোরিয়া নিউল্যান্ড কিন্তু খুব কড়া ভাষায় ভারতের মণিপুরের উদাহরণ দিয়ে শেখ হাসিনাকে বলেন, দেখো আমাদের সাথে লেগো না, তাহলে দেখো ভারতের যে অবস্থা করেছি আমরা সেই অবস্থা তোমাদের এখানেও করতে পারি। তো যাই হোক, হাসিনা কিন্তু সেই অত্যন্ত প্রেশার ট্যাকটিক্স, এই যে একটা উনাকে দাবানোর একটা চেষ্টা, এটিকে কিন্তু উনি পাশ কাটিয়ে বেরিয়ে আসেন। এবং বেরিয়ে আসার পর কিছুদিন এইভাবে চলার পর ভিক্টোরিয়া নিউল্যান্ডের কাছ থেকে আবার ওই একটি ফিলার আসে যে ঠিক আছে, তোমাদের মূল ভূখণ্ডে কিছু করবো না, আমাকে সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও তোমাদের দক্ষিণ প্রান্তে। এখানে যে এরিয়া আছে সেখানে আমার নেভি বেস তৈরি করা সম্ভব নয়, তবে আমি এখানে একটি লিসনিং পোস্ট বানাবো। ঠিক আছে, এখানে র্যাডার লাগাবো, র্যাডার লাগিয়ে এইখানে চায়নার যা সমুদ্র দিয়ে মুভমেন্ট হচ্ছে সেগুলোকে আমরা করবো। তো শেখ হাসিনা তখন সেটিতেও না করে দেন, করে বলেন যে ওটি যেহেতু আমার সার্বভৌম রাষ্ট্রের অঙ্গ, আমি এটাতে তোমাদেরকে বেস বানাতে দেব না। তখনই যেটা হয়, সেদিন থেকেই হাসিনার ওই এখানকার মসনদ বদলের প্লট মোটামুটি তৈরি হয়েছে। কিভাবে মসনদ বদল হবে? মে মাস থেকে ছাত্র আন্দোলন এবং নাগরিক জোট তার নাম নিয়ে, যেখানে আমরা দেখেছি এখানেও যে কৃষি আন্দোলন বা চেষ্টা হয়েছিল ভারতের পতাকা নামিয়ে দেওয়া, লালকেল্লা, এবং সেটা 26শে জানুয়ারি। এই জিনিসগুলো ভারতে কেন করা সম্ভব হয়নি? কারণ ভারতের ভৌগোলিক এরিয়া এত বেশি অঞ্চল নিয়ে ভারত বসে রয়েছে যে পুরো ভারতকে একসাথে জ্বালানো, উত্তেজিত করা এভাবে সম্ভব হয় না। কিন্তু বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে ওই ধরনের ছোট রাষ্ট্রগুলোতে সম্ভব, কারণ ছোট জায়গা এবং এই ব্যাপারটিকে একের পর এক তারা সাজাতে শুরু করে, তাদের এই কুচক্র। এবং জর্জ সোরসের আবার ডিপ স্টেটের এবং ভিক্টোরিয়া নিউল্যান্ড, এনাদের পুরো এক কুচক্রি চালে বাংলাদেশে হাসিনা সরকার যেটি নির্বাচিত সরকার ছিল। আমি ওই নিয়ে প্রশ্ন করছি না, এই নির্বাচন কিভাবে হয়েছিল, ওটিও পুরোপুরি সাদা ছিল না, কিছু কালো ব্যাপার তার মধ্যে ছিল, আমি ওগুলো নিয়ে যাচ্ছি না। কিন্তু নির্বাচিত সরকারকে পর্যদুস্ত করা হয়, ফেলে দেওয়া হয় সরকারকে। এবং এই আমেরিকার ক্লিনটনের সময়কার এক অ্যাসেট, সিআইএ এর অ্যাসেট মোহাম্মদ ইউনুস, তাকে ফ্রান্স থেকে তুলে এখানে বসানো হয়। আচ্ছা, এই পর্যন্ত ঠিকঠাক ছিল। এই পর্যন্ত ঠিকঠাক হওয়ার পর কি হলো, উনি এসে বসলেন। বসে উনি যেটা প্রথমেই যে কাজ করলেন, যে উনি এই হিফাজতে ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতে ইসলামের যে রাডিকাল এবং উগ্রপন্থী যে সংগঠন, উনি তাদেরকে আনলিশ করে দিলেন। সমর্থন খালি নয়, জামাত যেহেতু এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল, তার জন্য তাদের ওই একটা পলিসি ছিল যে যখন এই জিনিসটা হবে, এই সংখ্যালঘু নিধন বা সংখ্যালঘুদের নারী নির্যাতন। এর মধ্যে একটা কথা বলুন, ছাত্র আন্দোলন যখন হয়েছিল তখন নাকি মানে ওরা ফাইটার জেট ফেট এগুলো থেকে গুলি চালিয়ে মানে বাড়ির ছাদে নরমাল নাগরিকদের মারা হয়েছিল কিছু জায়গায়। এটা কি একদম মানে অন্য রকম ভাবে ভিতরের লোকও যুক্ত ছিল? আমি তো ফাইটার জেটের কথা শুনিনি, আমি জানি না। এর হোয়াট এভার, মানে এরোপ্লেন হোক, আপনার ড্রোন হোক, যে কোন যা কিছু দিয়ে নাকি এরকম গুলি চালানো হয়েছে। তবে এটি তো হয়েছে যে যারা ছাত্র আন্দোলনের যারা আন্দোলনের সম্মুখভাগে আছে
তাদেরকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়েছে। এটা অনেকগুলি ভিডিও এসেছিল আচ্ছা। যেখানে পুলিশ পুরোপুরি মানে ইনভলভ ছিল, পুলিশের হয়তো একটি ফ্র্যাকশন এখানে ইনভলভ ছিল, তাদের উপর হয়তো এর অর্ডার ছিল না করার, তারা হয়তো এই ইন্ধনে, পিছন থেকে যে ইন্ধন পড়েছিল সেই ইন্ধনে তারা সেই কাজ করেছিল। যাই হোক, যেটা বলছি যে হাসিনা সরকার প্রচন্ড লোকের সামনে একটা নেগেটিভ তার একটি ইমেজ তৈরি করা হয় এবং শেষমেশ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। পালাতে হওয়ার পর যখন মোহাম্মদ ইউনূস এসে বসলেন, উনি জামাতকে ফ্রি হ্যান্ড দিলেন, সংখ্যালঘুর উপর নির্যাতন শুরু হলো। এবার এদের মনের মধ্যে ধারণা ছিল যে রিপাবলিকানরা বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর এবার ডেমোক্র্যাটরাই জিতবে এবং ডেমোক্র্যাটরা ভোটে জেতার পর কমলা হ্যারিস হবেন রাষ্ট্রপতি, এবং এদের যেরকম ফ্রি একটা অ্যাক্সেস চলছিল সবকিছু, এগুলি চলতেই থাকবে, আরো টর্চার বাড়াবে। এবার হলো উল্টো, আমেরিকা এবার ঠিক করে নিয়েছিল তারা এবার রিপাবলিকানদের ক্ষমতায় আনবে এবং ডোনাল্ড ট্রাম্প হলেন রাষ্ট্রপতি, নির্বাচিত হলো, রাষ্ট্রপতি হিসাবে ওনার নাম নির্বাচিত হলো। তা ডোনাল্ড ট্রাম্প এসেই যে কয়েকটা জিনিস উনি করলেন, উনি কয়েকটি স্টেটমেন্ট দিলেন, স্টেটমেন্ট দিয়ে বললেন যে সবকিছু সারা বিশ্বের সমস্যা আমেরিকার সমস্যা নয়, আমেরিকা নিজেকে নিয়েই এবার নিজেদের, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমাদের 176 বিলিয়ন বা ট্রিলিয়ন ডলারের, আমি ঠিক ফিগারটা মনে করতে পারছি না, তাদের বাইরে ধার রয়েছে আমেরিকারও, ঠিক আছে, তাদের পুরোপুরি প্রোডাকশনটা সাউথ ইস্ট এশিয়া বা চায়নাতে আউটসোর্সড আছে, তাদের ইকোনমির অবস্থা ভালো না, তো ওদিকেই ফোকাস করবেন বলে এগুলো তার কাছে হয়ে গেল সেকেন্ডারি ইস্যু। এই এমত অবস্থায় ইউনূসকে বাইডেন প্রশাসন যাওয়ার আগে শেষ ধাক্কাটা দিয়েছিলেন যে তুমি তাড়াতাড়ি ইলেকশন করাও এবং ইলেকশন করিয়ে বিএনপি কে পাওয়ারে নিয়ে এসো, কারণ তোমার সরকার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ, অস্থায়ী সরকার, কোনো নির্বাচিত সরকার নয়। একটি নির্বাচিত সরকার দেশে যা যা ফরেন পলিসি যেরকম ভাবে এগোতে পারে তোমরা কিন্তু সেটা পারবে না, কারণ কোনো অন্যান্য রাষ্ট্র তোমাদেরকে মেনে নেবে না এটাতে, তোমাদের যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই। কিন্তু এই অবস্থাতে চায়না এসে আবার নামলো, চীন এসে নামলো, তারা মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং করলো এবং মিটিং করে তারা বললো এই দেখো এখন তো ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতে গেছেন, তোমার ডেমোক্র্যাট তো এলো না, এবার তোমাকে বাইডেন প্রশাসনও তোমাকে প্রেসার দিচ্ছেন যে বিএনপি কে নিয়ে এসো। আচ্ছা, তাহলে তো তুমি বুঝতে পারছো ভারতের সাথে আওয়ামী লীগ সমর্থনে আছে আর বিএনপি তোমার সমর্থনে আছে, বিএনপি সমর্থনে আছে আমেরিকা, তোমার জন্য কে রয়েছে? তুমি তো একা পড়ে গেলে, তোমার জন্য আমি আছি। তুমি এক কাজ করো, তুমি এসবের মধ্যে পড়ো না, তুমি খালি সংবিধান বদল করো, যা করো তুমি করে তুমি এই ভোটের প্রসেসটাকে আস্তে 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 তুমি স্লো করো বা নষ্ট করে দাও, আর সাইড বাই সাইড তুমি যেটা করো, তুমি নিজেও একটা ইলেকটোরাল প্রসেসে নামার চেষ্টা করো, তার জন্য দরকার হলে সংবিধান বদল করো, যা করো যা করার করো। এবং এর সাথে আরেকটি সিনিস্টার প্ল্যান, যেটাকে আমরা বলবো অত্যন্ত একটি মানে ভয়ানক প্ল্যান তারা বুদ্ধি দেয় বাংলাদেশকে, যে ভোটের যে বয়স আছে বাংলাদেশি নাগরিকের সেটি 18 থেকে কমিয়ে 17 করে দেয়। আমি শুনেছিলাম 16 করবে, 16 বা 17, যা 17, যেটা রিপোর্ট আসছে 17, 16.5, 17 এরকম করে দাও। এর ফলে কি হবে, যে একদম বাচ্চা যারা কৈশোর থেকে পেরিয়ে যৌবনে ঢুকছে, তাদের যাদের বুদ্ধিশুদ্ধি নেই এবং তাদের উপর এই নোবেল জয়ী ইউনূস, উনি খুব বড় অর্থনীতিবিদ, এটির একটি ফ্যাক্টর, যেটাকে বলে একটা খুব একটা পজিটিভ একটা উনার ইমেজ রয়েছে। তো এদেরকে করলে পরে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি এদেরকে ভোট দিতে দেওয়া যায়, তাহলে পরে দেখা যাবে এটি মোহাম্মদ ইউনূসের জন্য বিরাট বড় একটি অ্যাডভান্টেজ হয়ে যেত, এবং চায়না ওই ব্যাপারে ওনাকে উস্কাতে শুরু করে, এবং আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কিছু স্টেটমেন্টও আসতে শুরু করে। এমত অবস্থায় যখন ফেব্রুয়ারি মাসে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলো, আরো বিভিন্ন বিষয়ের মধ্যে যখন এটি আলোচনা হচ্ছে, উনি যে বললেন যে আমাদের বাংলাদেশের ব্যাপারে মোদীজি যা ঠিক করবেন সেটি ঠিক, এটি কিন্তু হঠাৎ করে এই মন্তব্য বেরিয়ে আসেনি। তার আগে 2 রাউন্ড
এস জয়শঙ্কর আমেরিকাতে গেছেন, তাদের মধ্যে বার্তালাপ হয়েছে, কি স্ট্র্যাটেজি হবে ভারত আমেরিকা সেটি নিয়ে কিন্তু বিস্তারে আলোচনা হয়েছে। উনি মানে এড ভান্সের সাথে বসেছেন, জেডি ভান্সের সাথে বসেছেন, উনি তুলসী গাবার্ডের সাথে বসেছেন, উনি কাশ প্যাটেলের সাথে বসেছেন, সবার সাথে বসে কিরকম পলিসি হওয়া উচিত এবং আমেরিকান প্রশাসনের কিরকম এই পুরো মামলার উপর কিরকম ভাবে তাদের ফোকাস থাকা উচিত এটি নিয়ে আগেই ব্যাপারটির মানে প্রিলুড যেটাকে বলে আমাদের পুরনো আগের রান্না হয়ে গেছিল, ওখানে ওই টেবিলে খালি পরিবেশিত হয়েছে। আচ্ছা, আমাকে এবার বলুন যে এই যে ট্রাম্প মোদির সাক্ষাৎকার, সেটা কি ইউনিসকে ভয় দেখিয়েছে? সেই জন্য উনি বোধহয় রিসেন্টলি ভারতীয় দূতাবাসে গেছেন, মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তো খুব দ্রুত কি সন্ত্রাসবাদ হার মেনে নিচ্ছে মোদির কাছে? এখনো বলা যায় না। আমাদের একটা কথা আছে না যে হাতির দেখানোর দাঁত একটা, খাওয়ার দাঁত আরেকটা। এটি হচ্ছে মনুষ্য চরিত্র। যখনই আমি গাড্ডায় পড়ি তখন আমি দুপা পিছিয়ে যাই। উনি আমাদের দূতাবাসে এসছেন এবং উনি ভারতের সাথে আবার ডায়ালগ ওপেন করতে চাচ্ছেন, এটা মানে এই নয় যে উনি একদম ভয় পেয়ে প্রচন্ড ভয়ভীত হয়েছেন। উনি সময় কিনছেন। আচ্ছা, উনি সময় কিনছেন কারণ এই ইউনূসই প্রথম যখন উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে উনি যখন বসলেন তখন কিন্তু উনি স্টেটমেন্ট দিয়েছিলেন আমাদের বাংলাদেশকে যদি ভারত অস্থির করে আমরাও তাহলে সেভেন সিস্টারকে বিরক্ত করব, অস্থির করব। এই লোকের মানে যদি মিরাকেল না হয় তাহলে পরে এরকম ভাবে তার স্বভাব পরিবর্তনের মধ্যে হয় না। হ্যাঁ, এটি বুঝতে পারছে যে আস্তে আস্তে আমার জায়গা সংকুচিত হয়ে আসছে। আচ্ছা, কারণ যদি ভারত এখন কোনোভাবে বিএনপির সাথে যদি তারা তাদের কথাবার্তা ডায়ালগ শুরু করে, বিশেষত আমেরিকা যখন বলেছে যে এই ব্যাপারে ভারত যা করবে সেই পলিসি আমেরিকা নেবে, তাহলে পরে ইউনূসের সমূহ সর্বনাশ। কারণ চীন শুধু তাহলে বলছেন কি গদি বাঁচানোর তাগিদেই ভারতকে আপাতত গদি বাঁচানো না, আমি বলবো সময় কেনা। গদি বাঁচবে কি না বাঁচবে সেটি কেউ দেখেনি। কারণ আমেরিকার মূল ফোকাস হতে চলেছে চীনের দিকে। আমেরিকার মূল ফোকাস হতে চলেছে চীনের দিকে। এটি নিয়ে পরে আমরা কোনোদিন ডিসকাস করব। এই অস্ত্রর যে প্রতিযোগিতা, অস্ত্র তৈরির প্রতিযোগিতা বা ব্যবসার প্রতিযোগিতা, এটিতে চীনের উপর অল গানস ব্লেজিং হয়ে আমেরিকা প্রতিক্রিয়া দিতে চলেছে বা তাদের যে বিভিন্ন রকম পলিসি আসতে যাচ্ছে সেই নিয়ে। এই অবস্থাতে বাংলাদেশ হচ্ছে লস্ট কেস এদের দুজনের কাছে। বাংলাদেশের উপর নাক গলাবার মতো না চীনের উৎসাহ থাকবে না আমেরিকার উৎসাহ থাকবে। তো এই ক্ষেত্রে হঠাৎ করে মোহাম্মদ ইউনূস দেখতে পেয়েছেন যে তার তত্ত্বাবধায়ক সরকারের জন্য, আমরা বলি না যখন কোনো জায়গাতে গভীর সমুদ্র যেখানে খুব স্রোত হচ্ছে সেখানে ছোট মাছকে সবসময় বড় তিমির পাখনার তলায় আশ্রয় নিয়ে থাকতে হয়। তো হঠাৎ করে মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন তার আশেপাশে কোনো বড় তিমি উনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তো এই অবস্থাতে উনি শান্ত হয়ে বসতে চাইছেন, একটু শান্ত হয়ে বসে আরেকটু উনি সময় কিনতে চাইছেন। আচ্ছা, আরেকটা কারণ বলুন আমাকে, কিছুটা ভয় কি আরাকান আর্মির থেকেও পেয়েছে? আরাকান আর্মির ব্যাপারে আমরা বলবো কথা। ভয় যতটা না পেয়েছেন, আরাকান আর্মির এই মুভমেন্টের পিছনে যে রয়ের হাত আছে এটি এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তার মানে একটি নতুন দেশ কি পাবে? না, নতুন দেশ পাওয়ার কোনো ব্যাপারই নেই। এটি হচ্ছে পুরোপুরি মাসেল গেম, মাসেল পাওয়ারের গেম, যে তোমার দক্ষিণ দিকটাকে আমি তোমাকে ব্যস্ত করে রাখলাম। এটি হচ্ছে মেন ব্যাপার। আরাকান আর্মি যেখানে বসে গেছে সেখান থেকে আমার মনে হয় না আরাকান আর্মি বর্ডার ক্রস করে বা তাদের সীমানা অতিক্রম করে বাংলাদেশে কোনোদিন ঢুকবে। তাদের যখন যখন দরকার তারা ওখানে ঢুকবে এবং তারা ওখান থেকে তাদের যে তোমার যে অপরাধী তাদেরকে ধরে নিয়ে চলে আসবে। আমাকে আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হাসিনা খুব রিসেন্টলি ওনার বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে। সেই বক্তৃতার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ভাঙচুর শুরু হয়েছে এবং খুব রিসেন্টলি কক্সবাজার, যেটা ওনাদের বাংলাদেশে বলা হয় টুরিস্ট স্পট, সেই জায়গায় মেয়েদের রেপ করে করে ফেলে দেওয়া হচ্ছে। তো
এর পিছনে কি এখনো ডিপ স্টেট খেলছে, না এগুলো মৌলবিদেরই না। খেলা চলছে? এটা কোনো ডিপ স্টেট আর নেই, কারণ ডিপ স্টেট মোটামুটি বিচ্ছিন্ন এখন এই ব্যাপারটার সাথে। নতুন করে ডিপ স্টেট তৈরি হয়, ডিপ স্টেট কোনোদিন মরে যায় না, হাইড্রার মতো একটি আর্ম কাটলে পরে আরেকটি আর্ম তৈরি হয়, একটি মাথা কাটলে আরেকটি মাথা চলে আসে। এবার এখানে গল্পটা হচ্ছে যে সন্ত্রাসবাদী বা যে অপরাধীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, যারা আনলিস্ট হয়েছিল, তাদের স্বভাবই এই যে গোলমাল তৈরি করা। এবং তাদের মূল যে কতগুলি ব্যাপার রয়েছে, ট্রেট রয়েছে অপরাধীদের, এক হচ্ছে টাকা পয়সা লুটপাট, তারপর হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তাতে খুন জখম করা এবং নারী নির্যাতন করা। তো এটি যে হচ্ছে, এটি কিন্তু ওই পাপ, যে পাপকে ইউনুস জেল থেকে মুক্তি দিয়েছিলেন, বা সেই দৈত্য, যে দৈত্য ঘুমিয়েছিল, বোতলবন্দি ছিল, তাকে উনি মুক্ত করেছেন, সেই মুক্ত করার ফল এগুলো। আচ্ছা, আর আমাকে এটা বলুন যে এই যে মোহাম্মদ ইউনুস, আপনি যে বলছেন বোতলবন্দি দৈত্যকে খুলে দিয়েছে, সেই দৈত্যদের মধ্যে তো মৌলবীরাও আছে। তো সেই সমস্ত মৌলবীরা আমি খুব রিসেন্টলি দেখছি বর্ডার পেরিয়ে এখানে ঢোকার চেষ্টা করছে বিভিন্ন জলসা জুলুস করার জন্য, মেহফিলি ওয়াজ বলে করার চেষ্টা করছে, এবং বোধহয় আর্মিদের ধাক্কা খেয়ে চলে যাচ্ছে বা ঢুকতে দিচ্ছে না, কারণ আর্মিরা ভালো মতোই বোঝে। এই জিনিসটাকে কি করে থামানো যায়? না থামানো যাবে না? না, থামানো যায়। আমি বলছি, একটু হয়তো দীর্ঘ উত্তর হবে আমার এটার। এই প্রশ্নটা যদি আমি এভাবে করি যে ভারতের এখন কি করা উচিত এই অবস্থাতে, কারণ রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এখানে কিছু বাংলাদেশি ঢুকে এসেছিল, আবার আর্মি ধরে হ্যাঁ তাদের ওদিকে ফেরত পাঠিয়ে দিয়েছে, গুলিগুলাও চলছে, আকাশে গুলি গুলিগুলাও চলছে, চলছে। একটা দুটি মাঝে মধ্যে বলিও হয়ে যাচ্ছে, সেগুলোর খবর হয়তো সেভাবে আসছে না। ফিরে আসি প্রসঙ্গে, ভারতের কি করা উচিত। ভারত এক দশক আগে যে ভুলটি করেছিল, ভারতের এখন সময় এসে গেছে সেই ভুলকে শোধরানোর। কি কি ভুল করেছিল সেটি আগে বলি। শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক বহুদিনের। শেখ হাসিনা যখন দ্বিতীয়বার সরকারে এলে তখন থেকেই ভালো সম্পর্ক। শেখ হাসিনার কাছ থেকে ভারত একটি উপকার পেয়েছে, সেটি হচ্ছে এই মৌলবাদী শক্তি যে তাদেরকে শেখ হাসিনা ইংরেজিতে জায়গা বলে আয়রন বুট দিয়ে চেপে রেখেছিলেন, এদেরকে হয় জেলবন্দি করে বা ফাঁসি দিয়ে তাদেরকে করে রেখেছেন। কিন্তু আওয়ামী লীগের যে সাধারণ নিম্ন তৃণমূল স্তরের যে নেতা কর্মীরা ছিলেন, তারা কিন্তু হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার করেছেন। এবং এখন যেহেতু এই মৌলবাদীরা অত্যাচার করছে, আমাদের এটা খুব বেশি বেশি করে আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তখন যেগুলো হচ্ছে সেগুলো চাপা পড়ে যেত, অতটা আসতো না। ভারত সেখানে একটা বড় ভুল করেছিল যে শেখ হাসিনার সাথে এককাট্টা হয়ে তারা বিভিন্ন রকম কাজ, মানে যেগুলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল। বিএনপি থেকে বহুবার সেই সময় ভারতের কাছে ফিলার এসেছিল যে আমাদেরকেও সুযোগ দাও, আমাদের সাথেও কথা বলো। ভারত কিন্তু খালেদা জিয়া এবং তার যে কর্মীরা আছে তাদেরকে কিন্তু তাদের উপর চোখ বন্ধ করে থেকেছে। এখন ভারতের কাছে যে সুযোগ আছে, যে অলরেডি মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা কিন্তু সবার থেকে বেশি যাদের উপর দমনপীড়ন চালাচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের কর্মীদের উপর। হিন্দুদের উপর নয়, হিন্দুদের উপর তো বটেই, ওটা পরে, হ্যাঁ। কিন্তু এছাড়া হিন্দু ছাড়া রাজনৈতিক বিদ্বেষ মেটাচ্ছে আওয়ামী লীগের উপর। বিএনপি কিন্তু এখানে চুপচাপ এখন বসে রয়েছে। এবার বিএনপি ভেবেছিল যে যখন শেখ হাসিনার আউস্টার হলো, যখন ভারতে পালিয়ে এলেন উনি, সেই সময় বিএনপি হচ্ছে ন্যাচারাল চয়েস, কারণ তারা একটা রাজনৈতিক পার্টি। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথমে বিএনপিকে এনে মসনদে বসাবে এবং তাদেরকে সংখ্যা দেখাবার জায়গা দেবে পার্লামেন্টে। বিএনপি এখন একগাল মাছি হয়ে গেছে, তারা হাতে পেন্সিল নিয়ে বসে রয়েছে, কারণ চীনের মদতে মোহাম্মদ ইউনূস নিজেই চাইছেন উনি পাওয়ার দখল করেন। তাহলে এক্ষেত্রে ভারতের সেই যে পুরনো জায়গাটা, যেখানে দরজা বন্ধ ছিল বিএনপির উপর, এই অবস্থাতে সেই কমিউনিকেশন চ্যানেলগুলো খোলা উচিত। এবং খবর পাওয়া যাচ্ছে বিএনপির বেশ কিছু উঁচু দরের উপরের দিককার যারা নেতা রয়েছেন, তারা রয়ের কাছে বারবার ফিলার পাঠাচ্ছেন যে ভারত আমাদের সাথে কথা বলুক, কারণ তারাও বুঝতে পারছে তাদের মসনদে বা তখতে বসার
যে স্বপ্নটা সেটি আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে, ম্রিয়মান হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। এই অবস্থাতে শোনা গেছে যে রয়ের যিনি টপ বস, উনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স না পিএমও অফিসে গিয়ে উনি একটি কি আমাদের চেক পয়েন্ট কি করা উচিত 5-6টি পয়েন্ট রেড লাইন দিয়ে 5-6টি লাইন ওখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তার সাথে বিদেশ মন্ত্রকের সাথে আলোচনা করেছেন, তার মধ্যে কি রয়েছে। এটির আবার সোর্স জিজ্ঞেস করবেন না, এগুলো সোর্স জানা যায় না, এগুলো খবর বেরোয় খালি। প্রথম শর্ত হচ্ছে, এবং তার আগে বলে দিই এই যে 5-6টি শর্ত, 5-6টি শর্তের মধ্যে যদি একটিরও খেলাপ হয় তাহলে বলা আছে আমরা এটিকে হোস্টাইল অ্যাপ্রোচ হিসাবে করব এবং আমাদের তখন যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। প্রথম অ্যাকশন হচ্ছে শেখ হাসিনাকে এখান থেকে এক্সট্রাডিশন করিয়ে আমরা নিয়ে যাব এবং সেখানে তার বিচার করে তাকে শাস্তি দেবো, এই আবদার ছাড়তে হবে। এই আবদার তো কন্টিনিউ করে যাচ্ছে, এই আবদার ছাড়তে হবে। বিএনপির কাছে এই জিনিসই থাকবে, তুমি যদি আমার সমর্থন চাও তাহলে 6টি জিনিস। 1 নম্বর হচ্ছে শেখ হাসিনাকে আমরা পাবো, আমাদের দেশে বিচার করব এবং সেখানে ফাঁসি দেবো বা যাই করি না কেন, ওই আশা তোমরা ছেড়ে দাও। 2 নম্বর, আইএসআই এর সাথে বা পাকিস্তানের সাথে তোমরা যে ফ্রি ট্রেড চালু করেছো, এই ফ্রি ট্রেডের রুট তোমাদেরকে বন্ধ করতে হবে। 2004 সালে এই ফ্রি ট্রেড তোমরা চালু করেছিলে, সেই সময় আইএসআই থেকে যে জাহাজ, এখন তো আবার হচ্ছে। হ্যাঁ আমি সেটাই বলছি, ফিরে যেতে হবে 2004-এর পূর্ববর্তী সময়। যে সময় 2004-এ তোমরা যখন চ্যানেল খুলেছিলে, বিএনপির আমল ছিল তখন, বিএনপির আমলে তোমরা যখন চ্যানেল খুলেছিলে সেই সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ব্যস্ত করবার জন্য জাহাজ ভরে ভরে ওখানে মাদকদ্রব্য এবং অস্ত্র আসতো, এবং এমন অবস্থা হয়েছিল চট্টগ্রাম পোর্টের আশেপাশের এরিয়াটা একটা ইললিগাল ড্রাগ এবং আর্মসের মার্কেট হিসাবে কনভার্টেড হয়েছিল। তো এই তোমার পাকিস্তানের সাথে যে সরাসরি ব্যবসা, এটিকে তোমার বন্ধ করতে হবে। তুমি পাকিস্তানের সাথে ব্যবসা করতে চাও, খুব ভালো, কোনো থার্ড পার্টি মিডল ইস্টের থ্রুতে, আরব কান্ট্রির থ্রুতে তুমি ব্যবসা করো, কোনো অসুবিধা নেই। সরাসরি ট্রেড, তোমাদের জাহাজ পাকিস্তানে যাবে না, পাকিস্তানের জাহাজ তোমার কাছে আসবে না, এটি বন্ধ করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোন রকম ইললিগাল ইমিগ্রেশন, যে ভারত থেকে বাংলাদেশ থেকে আমি এখানে লোক ঢোকাবো, এটিতে তোমরা ইন্ধন দেবে না। এই জামাতকে বা হেফাজতে ইসলাম এগুলো যেগুলো রয়েছে, জাসিমউদ্দিন রহমানির নাম আমরা জানি, জাসিমউদ্দিন রহমানি বা আনসারুল্লাহ বাংলা টিম, এদেরকে কোন রকম ভাবে সীমানা পার করে ভারতে আসার তোমরা যদি মদদ দাও, আমরা এটিকে হোস্টাইল অ্যাটিটিউড কিন্তু হিসেবে এই যে বলছেন আনসারুল্লাহ টিম, এরা তো মুর্শিদাবাদে রীতিমতো অ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যারেস্ট হয়েছে, নদিয়া এলাকায় অ্যাক্টিভ হয়েছে, কিন্তু যারা অ্যাক্টিভ হয়েছে নতুন করে কোনো ইনফ্লাক্স আমরা চাই না। বিএনপি কে সেটি একদম লিখিত ফর্মে দিতে হবে যে হ্যাঁ আমরা এদেরকে আমরা হাওয়া দেব না। 4 নম্বর হচ্ছে ভারতের সাথে যে ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, সেই ট্রেড এগ্রিমেন্টকে পুরোপুরি আমরা ঠিকঠাক করে যা যা পয়সা করি আমাদের পাওয়ার কথা সেই জিনিসগুলো করব, এবং যেরকম ভাবে আওয়ামী লীগের সময় আমাদের ব্যবসা চলতো সেই ব্যবসার টার্মস এন্ড কন্ডিশনস গুলো রিনিউ করতে হবে। এটা জানো যে এই ঝামেলা শুরু হওয়ার পর ভারতের বহু প্রজেক্ট ওখানে চলছিল, সেগুলোকে বন্ধ হয়ে গেছে, ওগুলোকে আবার রিভাইভ করতে হবে। 5 এবং সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি সংখ্যালঘুর উপর নির্যাতন এবং এদের উপর অগ্নিসংযোগ, লুটপাট, নারীদের উপর অত্যাচার, এই জিনিসের যদি একটি কেস আমাদের, তোমরা যদি জামাতকে এটিতে মানে বলো যে জামাত যা করছে খোলা ছুট যেরকম দেওয়া আছে এরকম যদি করো তাহলে চলবে না। এই 4-5টি পয়েন্ট দেওয়া আছে। এবং আরেকটি 6 নম্বর পয়েন্ট হচ্ছে পাকিস্তানের আইএসআই যখন ঢুকেছে আবার করে তারা সার্ক কে রিভাইভ করতে চাইছে। বলেছে সার্কটা ভুলে যাও, সার্ক এখন মারা গেছে, সার্ক আর জীবন্ত নেই, তোমাদেরকে বিমস্টেক মানে বঙ্গোপসাগরের আশেপাশে যে কান্ট্রিগুলি রয়েছে এবং নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া করিডোরে আমাদের যে ইয়েটা ছিল, যে আমাদের পলিসি ছিল যে আমরা করব, পাকিস্তান তার বাইরে, এই জিনিসে তোমাকে সই করতে হবে। এতগুলো জিনিস যদি তুমি মানো এবং আমাদের সাথে এগ্রিমেন্ট সই করো, তাহলে পরেই আমরা পলিটিক্যালি তোমাদেরকে সমর্থন করব। তুমি গভর্নমেন্ট বানাও, তুমি যেরকম ভাবে গভর্নমেন্ট চালাও, আমরা দেখবো আমাদের নজর থাকবে। যে আপনি যেটা বলছেন
সেটা কি হতে পারে, মানে হবে? রয়ের পারসেপশন এবং রয়ের ইচ্ছে হচ্ছে এটা, যে এইভাবে এই ব্যাপারটিকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, ঠিক আছে, এবার ওটা বাংলাদেশের বিএনপি মানবে কি মানবে না, পরে কি হবে, 1 মাস 2 মাস বাদে কি হবে। এবার এই জিনিস যখন হচ্ছে রয়ের কাছে, এই জিনিস রয়ের তরফ থেকে এই জিনিস ভারত সরকারের প্রতি গেছে, তুমি কি মনে করছো যে বাংলাদেশের যে পাওয়ার করিডোর আছে সেখানে এসব জিনিস আলোচনা হচ্ছে না? তো ইউনুস তো বুঝতেই পাচ্ছেন যে তার আস্তে আস্তে জায়গা সংকুচিত হয়ে আসছে, এখন তিনি ভারতের দিকে হাত বাড়াবেন না তো কি করবেন? আমি হাত বাড়ানোর কথা বলছি, ভারতের সামনে হাঁটু গেড়ে যদি উনি না বুঝতে পারেন ওনার তাহলে চলবে কি করে? আমার আরেকটা কথা বলুন, যেদিনকে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার হলো, বোধহয় সেদিন কি তার পরের দিন এরকম দিল্লির রেজাল্টও বেরোলো বিজেপি, ঠিক সেই মুহূর্তে একটি নাটক রচনা করলো মোহাম্মদ ইউনিস, আয়না ঘর, এবং সেখানে কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াকে ডেকে এনে ওইটা দেখানো শুরু করলো এবং হঠাৎ করে একটা নাটক দেখালো। এটা কি ইউনিস ভাবলো কি করে যে মানুষ ওই ফোকাস গুলো থেকে সরে এই ফোকাসে মাথা দেবে? লোকের এত বড় স্পর্ধা হলো কি করে? লোকের যখন কিছু করার থাকে না, লোকে খড়কুটোকে আঁকড়িয়ে বাঁচতে চায়। এটি হচ্ছে বহু পুরনো, আমাদের এখানে বহু জায়গাতে আমরা দেখেছি যে কাউকে এইভাবে কায়দা করা যাচ্ছে না, এমন একটা কুৎসা তার নামে রটাও। এই আয়না ঘরের যে এরকম অবস্থা, এটি যে পুরোপুরি একটি ফানুস, এটির যে কোনো রকম স্যান্টিটি বা কোনো রকম সার্থকতা নেই, এটি বাংলাদেশের লোকজনই তাদেরকে, তারা যেই খবর এসছে সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে একদম। ওই এমন বোকা, তুমি চিন্তা করো, ওই যে চেয়ার দেখিয়েছে টর্চার চেয়ার, না যে টর্চার চেয়ার দেখিয়েছে, বলেছে যে ওটি হচ্ছে ইলেকট্রিক চেয়ার, তার উপর বসে শক দেওয়া হতো, সেটি বলে মেটালের চেয়ার। এবার মেটালের চেয়ারে যদি কাউকে মেটালের শক দেয়, তাহলে পরে মেটাল গুড কন্ডাক্টর, খুব সুপরিবাহী, তার সামনে দাঁড়িয়ে যে অত্যাচার করেছে সে তারও শক লাগবে। তো এটি সম্ভব? এই যে আষাঢ়ে গল্প, সেটি সবাই বুঝে গেছে। খড়কুটো আঁকড়ে বাঁচতে চাইছে, যে হাসিনা কত খারাপ সেটি বোঝাতে চাইছে। হাসিনার 100টি খারাপ জিনিস রয়েছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো সে করেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমাকে আরেকটা বলুন যে এই যে আপনি বললেন যে উগ্রতা, যেটা মানে আমি কি বলবো, সেদিনকে আপনি আরেকটা আলোচনা আমায় বলছিলেন র্যাডিকাল ইসলামাইজেশন বাংলাদেশে, এটা নিয়ে আমাকে একটু বলুন। এটি তো বিরাট বড় টপিক, আপনি একটু ছোট করে বলুন। মানে র্যাডিকাল ইসলাম ইজ র্যাডিকাল, নো ডাউট, বাট হোয়াট আই অ্যাম সেইং দ্যাট এই যে বিকৃত চিন্তাধারা, বিকৃত ভাবনা, এবং সেখানে মানে মেয়েদের সম্পর্কে বা দ্বিতীয় কোনো ধর্ম সম্পর্কে অত্যন্ত বিকৃত মতবাদ, এইটা কিভাবে মানে সম্ভব একটা মানুষের পক্ষে মাথায় আসা? এবং সেই জিনিসটা যেখানে মানে কি বলবো, শুধু তাদের সমাজ রাষ্ট্র নয়, তার চারপাশে যে সমস্ত দেশ আছে সেই দেশের সমাজ রাষ্ট্রের উপরেও প্রভাব বিস্তার, মানে কিভাবে সম্ভব এটা? এই ব্যাপারে বলতে গেলে পরে বিতর্কিত হয়ে যাবে আলোচনা। খুব খুব অল্প কথায় যদি বলা যায়, মানে আপনার কি মনে হয় যে বিতর্ক যদি হয়ে যাবে, তাহলে আমি এটুকু বলি যে এই জিনিসটা কি কমবে বাংলাদেশে এর পরবর্তী পর্যায়ে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসে গেছে এবং যেহেতু ভারতকে একটু ফ্রি হ্যান্ড খেলতে দিয়েছে, এই জিনিসটা কি কমা সম্ভব? এইটুকু তো বলতে। দেখো, প্রকাশ্যে যতটা হচ্ছে এরা আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই যে যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সেই মস্তিষ্কের উপর কিরকম ভাবে তুমি কোনোভাবে চিকিৎসা করতে পারো। হয় তুমি যে প্রচন্ড কেউ আছে তাকে তুমি এলিমিনেট করো, তাকে তুমি মেরে দাও, ওখান থেকে সরিয়ে দাও, এইভাবে করাও যায় না, ঠিক আছে। যেটা এখন আস্তে আস্তে শুরু করেছে, এটিও খুব মানে প্রশ্নের আমি সূত্র টেনে বলবো, যেটা এখন শুরু করেছে, বাংলাদেশের যে মধ্যবিত্ত সমাজের মধ্যে যারা পড়াশুনো করে তাদের সাথে এনগেজ করতে শুরু করেছে, করে এই ইসলামিক র্যাডিকালিজম থেকে কিরকম ভাবে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা যায় সেটির কিছু কিছু তারা এক্সারসাইজ শুরু করেছে।
তবে যাদের অলরেডি ব্রেন ওয়াশড হয়ে গেছে তাদেরকে তুমি কি করবে? তাদের তো তুমি আন্ডারগ্রাউন্ড করে দিতে পারো, কিন্তু আন্ডারগ্রাউন্ড করলেও রক্তবীজ দিকে দিকে আগুন জ্বলবে। পাকিস্তানেও এই জিনিস হয়েছিল। পাকিস্তানে যখন জিন্নাহ যখন পাকিস্তানের প্রথম কায়েদে আজম বা ওদের যে হেড অফ স্টেট হন, সেই সময় জিন্নাহ কিন্তু নিজে উনি অপবিত্র পশু, ওদের ভাষায় যারা, তা ভক্ষণ করতেন। এবং উনি খুব মানে কি বলবো, উনি র্যাডিক্যাল তো একদমই ছিলেন না, একদমই ছিলেন না। উপরন্তু যখন স্বাধীনতা আন্দোলন সময়, সেই সময় উনি বোধহয় বালগম, ইফ আই এম নট রং, লালা লাজপত রায়, উনি বোধহয় কোর্ট কেসটা লড়েন প্রথম, এবং এটা পড়তে মানে ল পড়তে গেলে এটা পড়তে হয়। প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন, এবং এটা খুব মানে উনি অদ্ভুত ভাবে ইংরেজদের এগেনস্টে লড়েছিলেন সেই সময়, প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন। এবং মহাত্মা গান্ধীকেও মানে মোহনদাস করমচাঁদ গান্ধীকেও লোকে ব্যারিস্টার বলে। মোহনদাস করমচাঁদ গান্ধী কোনোদিন কোনো কেস লড়েছিলেন বলে কেউ জানে না। জিন্নাহর কিন্তু বহু কেস এখনো যদি আমাদের আর্কাইভে দেখা যায়, জিন্নাহর কিছু কেস দেখা যেতে পারে পুনরায়। না, যেটা বলছিলাম, জিন্নাহ মারা যাওয়ার পর, জিন্নাহ খুব বেশি দিন বাঁচেননি, 1 বা 1.5 বছর বেঁচেছিলেন, ক্যান্সার ছিল। এবার তারপর যে পালাবদল হয়, সেই পালাবদলে মানে পাকিস্তানের র্যাডিকালিজমের বীজ ওখানে বপন করা হয়। এবং শুনলে খুব আশ্চর্য লাগবে যে এই দুটি ভারতীয় কাল্ট, ভারতীয় ইউনিভার্সিটি, একটা হচ্ছে তোমার বেরিয়ালভি, ঠিক আছে, বেরেলির কাল্ট, আর একটা হচ্ছে দেওবন্দি কাল্ট। এই দেওবন্দ এবং বেরেলি, এই দুটি জায়গার যে দুটি মানে চরমপন্থী মুসলমান কাল্ট, তারাই কিন্তু পাকিস্তানকে প্রথম র্যাডিকালাইজেশনের রাস্তায় দীক্ষা দিতে শুরু করে। ওদের যে মাদ্রাসাগুলি আছে সেইখানে পড়ানো শুরু হয়, র্যাডিকালিজমের বীজ বপন করা শুরু হয়। এবং আরো কিছুদিন বাদে যখন ভুট্টো পাওয়ারে এলেন, যখন বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো তখন যে সালাফি মতবাদ, সৌদি আরবের সালাফি মতবাদ, সেটিকে নিয়ে আসেন। সেটি হচ্ছে আরো কট্টর। তো এইভাবে আস্তে আস্তে চলতে চলতে এমন একটি ব্যাপার হয় যে পাকিস্তানের আর্মিতেও যখন নতুন জওয়ান তারা রিক্রুট করার চেষ্টা শুরু করে, সেই সময় তাদের কে কতটা দৌড়তে পারে, কে কতটা ফিজিক্যাল ফিটনেস আছে সেটা দেখা, কতটা র্যাডিক্যাল, কে কতটা কোরআন মুখস্থ, আয়াত সূরা মুখস্থ বলতে পারে, কে কতটা হাদিস জানে, এটি যদি বলতে পারে, সেই অনুযায়ী মানে সৈন্য তৈরি শুরু হয়। মাদ্রাসা, স্কুলগুলির দখল আস্তে আস্তে মাদ্রাসা নিয়ে নিতে শুরু করে। তো র্যাডিকালিজমের যে বীজ বপন করা হয়, এটি কিন্তু একদিনে করা যায় না। এটি আস্তে আস্তে স্টেপে একটু একটু করে বীজগুলিকে বপন করা হয়। এই বীজগুলি যখন বড় হয়, এই অবস্থাতে মহিরুয়ের যখন আকার নেয়, তাকে তখন কন্ট্রোল করা অসুবিধা হয়। এবার যেহেতু বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধের পরেও আমরা দেখেছি রাজাকার বা এই চরমপন্থী মতবাদের একটা বিরাট বড় অংশ তার মধ্যে রয়ে গেছিল। তো তারা কিছুদিন সুপ্ত হয়েছিল, এখন তারা আবার অনুকূল পরিবেশ পেয়েছে। আপনি বলছেন 21শে ফেব্রুয়ারি আর আমার মাতৃভাষা বাংলা ভাষা, সেই ব্যাপারটা আর বাংলাদেশে হবে না। এবার সেই বাংলা ভাষার দায়িত্ব আমাদের রক্ষা করতে হবে। এটিও আবার একটি বিতর্কিত বিষয়। 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলন, তার যদি আমি ইতিহাস দেখি, সেই ইতিহাস নিয়ে পরে একদিন আমরা চর্চা করব। সেটা তো আমরাই শুরু করেছিলাম, মানে হিন্দুরাই শুরু করেছিল। 21শের ভাষা আন্দোলনের ব্যাপার, যেটা মেন ব্যাপার ছিল, আজকে আমাদের অনেক বড় হয়ে যাবে, এটির পরেই আমরা ইতি টানবো, নইলে পরে আমরা ডাইগ্রেস্ট হয়ে যাবে এখান থেকে। 21শে একটু বলে দেওয়া উচিত, 21শে ফেব্রুয়ারি যেহেতু আসছে, যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, সেই ভাষা আন্দোলন কিন্তু পাকিস্তানি যে প্রশাসন ছিল, পাকিস্তানি প্রশাসনের একটি প্রচন্ড কি বলবো এটিকে, মানে ড্রাকোনিয়ান ল তারা বলেছিল যে বাঙালি হোক বা যাই হোক, আমাদের পাকিস্তানের সব রকম চাকরির পরীক্ষা বা অন্যান্য জিনিস যেগুলি হয়, সেগুলিকে সব আমাদের উর্দু ভাষায় করতে হবে। যেহেতু বাঙালি, ওই দেশের বাঙালি তখন দেখেছিল যে আমি যদি এখন ভাষার আন্দোলন না করি, তাহলে পরে আমার যে চাকরি বাকরি পাওয়া সবকিছুর জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু প্রথম আন্দোলন শুরু হয়েছিল, এবং আন্দোলন শুরু হয়েছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট আন্দোলন। এই নয় যে ভাষার থেকে, ভালোবাসার থেকে এই আন্দোলন তৈরি হয়েছিল। হ্যাঁ, হিন্দুদের
খুব সম্ভবত ধীরেন্দ্রনাথ দত্ত বলে কেউ একজন ছিলেন, উনি প্রথমের হোতা ছিলেন, মূল হোতা। এখন তো তার নাম কেউ জানতে পারে তার না। নাম কেউ বলেও না। 7 জন যে সব শহীদ থেকে বেশি টর্চার হয়েছিল, মানে সব থেকে বেশি ওনার নখ উপড়ে দেওয়া হয়েছিল, চোখ গেলে দেওয়া হয়েছিল ওনার ফ্যামিলিও পাকিস্তানিরা। করা হয়েছিল। এবার এই ইতিহাসটা কতজন জানে? আমরা তো সবাই এখন বলছি যে বাংলা ভাষার জন্য প্রেমে গদগদ হয়ে আন্দোলন করা হয়েছিল, হচ্ছে। আর যেটা তুমি বলেছো, না বাংলা ভাষা থাকবে, বাংলা ভাষা ওই বাংলাতেও থাকবে, এই বাংলাতেও থাকবে। ওই বাংলা ভাষার একটা জায়গা অন্য জায়গাতে, ঠিক আছে। 21-এ হয়তো এখন এরা জোরজার করে 21-এর আন্দোলনে কিছু করতে দেবে না। বই মেলাতেও তো এবার শুনেছি প্রচুর ঝামেলা করেছে বিভিন্ন রকম। হ্যাঁ, তো এই জিনিস চলতে থাকবে, ধামাচাপা পড়বে। এইটি হচ্ছে ওই যে বললাম রক্তবীজের বংশধর, এদেরকে তুমি মাটির তলায় চাপা দিয়ে দেবে, আবার 1 বছর 2 বছর 5 বছর বাদে এরা আবার মাথা তুলবে, আবার চাপা দিয়ে দিতে হবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি এদের ওই মৌলবাদের বিষ যতদিন না এদের মাথার থেকে নামবে, ততদিন পর্যন্ত কিন্তু এর সমাধান নেই। একটুক্ষণের জন্য দমিয়ে রাখা যায় এই পর্যন্ত। আর একটা যেটা করা যায়, পাশাপাশি যদি প্রতিবেশী খুব খুব বলিষ্ঠ হয়, তাহলে পরে এরা ভয় চুপ থাকবে। আপনার সঙ্গে আজকে কথা বলে খুব ভালো লাগলো এই বিষয়গুলো নিয়ে। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, হিন্দুরা ভালো থাকুক, ঐক্যবদ্ধ হোক, জোটবদ্ধ হোক, এই নিয়ে আমার আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমাদের মাঝে মধ্যেই এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেগুলোর উপর নজর রাখবেন। আমাদের ভিএসকে এর যে ইউটিউব চ্যানেল আছে, সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন যারা যারা শুনছেন। আর এই কন্টেন্টগুলো যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে, শেয়ার করবেন। কারণ এই যে আলোচনাগুলি আমরা করি, এগুলিকে আপনি গড়পড়তা টিভি চ্যানেল বা এদের প্রোগ্রাম পাবেন না। আমরা রীতিমতো পড়াশোনা করে এগুলি বলতে আসি, যেগুলি আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। নমস্কার।